নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ অনুরোধের গল্প। এটি আমার এক প্রকাশ্যে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। বিশ্বাস করুন, এমন গল্প আমি আমার জীবনে খুব কমই শুনেছি। এই গল্প আপনাদের মনকে নাড়া দেবে, এক গভীর অনুভূতির জগতে ডুব দেবে। আপনারা অনেকেই আমার ব্যক্তিগত ইমো নম্বর চেয়েছেন। একটি কথা দিচ্ছি, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নম্বরটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্প শুরু হচ্ছে। আমার নাম অনন্যা, বয়স ৩৬। এই বয়সে এসেও জীবনটা যে এতটা ওলটপালট হয়ে যেতে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার ছোট ছেলে রনি ক্লাস 8-এ পড়ে। ওরই এক বন্ধু অর্ণব। অর্ণবের বাবা অরিন্দমবাবু। এই অরিন্দমবাবুর সঙ্গে আমার এই অসম, নিষিদ্ধ কিন্তু তীব্র আকর্ষণের গল্প। প্রথম যখন অরিন্দমবাবুকে দেখি তখন তিনি আমার স্বামীর এক পুরনো বন্ধুর মতো। আমার স্বামী রণজিৎ আর অরিন্দমবাবু একই ব্যাচের ছিলেন কলেজ জীবনে, তাই প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা হতো, কিন্তু সেভাবে কখনো কথা হয়নি। সেদিন প্রথমবার অরিন্দমবাবুকে অন্য চোখে দেখেছিলাম। রনি তখন ক্লাস 5-এ, ওর স্কুল ফাংশন ছিল। সেখানে অনেক অভিভাবক এসেছিলেন, আমি আর রণজিৎ গিয়েছিলাম। রনিকে স্টেজে ওঠার জন্য আমি ওকে তৈরি করে দিচ্ছিলাম। হঠাৎ দেখি স্টেজের নিচে দাঁড়িয়ে আছেন অরিন্দমবাবু। আমার স্বামী তখন অন্য কারোর সাথে কথা বলছিলেন। অরিন্দমবাবু আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সে কি হাসি, যেন কত কালের চেনা। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি তো ঘোর লেগে যাওয়া এক দৃষ্টিতে ওনদিকে চেয়ে রইলাম। মনে হলো এই মানুষটাকে চিনি, কোথায় দেখেছি, হয়তোবা কোনো জন্মে। তারপর থেকে ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে লাগল। অরিন্দমবাবু মাঝে মাঝেই আসতেন আমাদের বাড়ি, কারণ রনি আর অর্ণবের বন্ধুত্ব তখন খুব গভীর। প্রায়ই ওরা একসাথে পড়তে আসত, একসাথে খেলতে যেত। রণজিৎ প্রায়ই অফিস ট্যুরে থাকত। এই সময়গুলোতে অরিন্দমবাবু আসতেন রনিকে নিয়ে যেতে বা ওকে দিয়ে যেতে। প্রতিবার এলেই আমার দিকে উনি এমনভাবে তাকাতেন, সে চাহনিতেই ছিল এক অদ্ভুত আকর্ষণ। চোখে চোখে কথা হতো। কখনো কখনো মনে হতো এই চাউনিতেই লুকিয়ে আছে কোনো গোপন বার্তা। একদিন খুব বৃষ্টি নামল। অরিন্দমবাবু রনিকে আমাদের বাড়িতে পৌঁছে দিতে এসেছিলেন। রণজিৎ তখন বাড়িতে ছিল না। বৃষ্টি থামছিলই না। অরিন্দমবাবু বসলেন। আমার আর ওর মধ্যে তখন খুব একটা কথা হয় না, তবে সেই নীরবতার মধ্যেই ছিল এক অন্যরকম ভাষা। ওর প্রতিটি শ্বাস প্রশ্বাসের শব্দ আমি টের পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলে। অরিন্দমবাবু আমার দিকে তাকিয়েছিলেন। ওর চোখে ছিল এক গভীর বিষণ্ণতা, আর তার সাথে ছিল এক অদম্য আকর্ষণ। আমি নিজেও জানি না কেন আমার বুকটা ধুকপুক করছিল। আমি নিজের অজান্তেই ওর দিকে একটু ঝুঁকে পড়েছিলাম। হঠাৎ অরিন্দমবাবু বললেন, আপনার কফি খুব ভালো হয় অনন্যা দেবী। আমি থতমত খেয়ে গেলাম। ছোট ভাইয়ের বন্ধুর বাবার এই অপ্রত্যাশিত প্রশংসায় আমার কান গরম হয়ে গেল। আমি শুধু মাথা নাড়লাম। অরিন্দমবাবু একটু হাসলেন। সেই হাসিতে যেন অনেক না বলা কথা মিশেছিল। এই মেঘলা দিনে আপনার হাতের কফি অমৃত। আমি কফি বানিয়ে আনলাম। ওর হাতে কাপটা দেওয়ার সময় আমাদের আঙুল স্পর্শ করল। সে কি শিহরণ! আমার মনে হলো আমি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছি। অরিন্দমবাবু আমার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি আমার ভেতরের সবটুকু পড়ে ফেলছেন। ওর চোখগুলো যেন আমার আত্মাকে খুঁজছিল। আমি সেই চাহনি উপেক্ষা করতে পারলাম না। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে এলো। বৃষ্টি একটু ধরতেই অরিন্দমবাবু চলে গেলেন, কিন্তু সেই স্পর্শ, সেই চাহনি আমাকে আচ্ছন্ন করে রাখল। এরপর থেকে আমার দিনগুলো আর আগের মতো রইল না। ওর কথা ভাবতাম। ওর ওই বিষণ্ণ অথচ তীব্র চাহনি আমার মনে গেঁথে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম এই আকর্ষণ শুধু একতরফা নয়। পরের দিন রনি ওর বাবার জন্য একটা টিফিন বক্স নিয়ে গিয়েছিল, কারণ অরিন্দমবাবু ওদের সাথে প্রায়ই স্কুল ক্যান্টিনে খেতে যেতেন। আমি সেই টিফিন বক্সে একটা ছোট্ট চিরকুট রেখে দিয়েছিলাম। কি লিখেছিলাম তা হয়তো আর মনে নেই, শুধু এইটুকু জানি কিছু একটা লিখেছিলাম যা আমার মনের কথা প্রকাশ করে। পরের দিন বিকেলে অরিন্দমবাবু এলেন। এসে বললেন, রনি আজ খুব মনমরা হয়ে আছে, ওকে কিছু একটা মনে করিয়ে দিতে হবে। আমি বুঝতে পারলাম তিনি সেই চিরকুটের কথাই বলছেন। আমার বুকটা ধুকপুক করছিল। অরিন্দমবাবু আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে মিশেছিল এক গভীর নির্ভরতা। আপনার কফির মতো আপনার লেখাটাও খুব মিষ্টি।
আমি এবার আর লজ্জা পেলাম না। ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আপনিও তো কম মিষ্টি নন অরিন্দমবাবু। সেই মুহূর্তটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। আমাদের মধ্যে শুরু হলো গোপন কথাবার্তা, ফোনের মাধ্যমে, আড়ালে আবডালে। আমাদের ভালোবাসা কোনো সাধারণ প্রেম ছিল না, ছিল এক নিষিদ্ধ, তীব্র আর দুর্ধর্ষ টান। প্রতিবার যখন আমরা কথা বলতাম মনে হতো যেন মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আছি, কিন্তু সেই মৃত্যুর গন্ধের মধ্যেই ছিল এক অদ্ভুত রোমাঞ্চ। একদিন রণজিৎ ট্যুরে গেল। এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। অরিন্দমবাবু এলেন। বাড়ির সব কাজ সেরে দরজার সব কপাট বন্ধ করে আমরা মুখোমুখি বসলাম। সেই দিনটি ছিল এক অন্যরকম দিন। অরিন্দমবাবু আমার হাত ধরলেন। ওর হাত আমার হাতের মধ্যে কেমন উষ্ণ, নিরাপদ মনে হচ্ছিল। আমি নিজের সব ভয়, সব দ্বিধা ভুলে গিয়ে ওর চোখে চোখ রাখলাম। অনন্যা, উনি ফিসফিস করে বললেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমারও একই অবস্থা। আমার মনে হচ্ছিল আমি যেন এক অতল গহ্বরে ডুবে যাচ্ছি। ওর স্পর্শে আমার শরীর অবশ হয়ে আসছিল। ওর ঠোঁট যখন আমার ঠোঁটের উপর স্পর্শ করল, তখন মনে হলো স্বর্গ মর্ত সব একাকার। সে এক তীব্র, গভীর, আবেগপূর্ণ চুম্বন। আমাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস যেন একে অপরের সাথে মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরকালের জন্য থেমে যাক। সেই দিন ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে এক অমূল্য স্মৃতি। আমরা যেন নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিলাম। আমাদের ভালোবাসা ছিল সমাজের চোখে অপরাধ, কিন্তু আমাদের মনে তা ছিল স্বর্গীয়। আমি জানতাম এই পথে বিপদ আছে, কিন্তু সেই বিপদের হাতছানি আমাদের আরও বেশি করে টেনে নিচ্ছিল। এরপর থেকে প্রায়ই অরিন্দমবাবু আসতেন। রণজিৎ যখনই ট্যুরে যেত, আমি অরিন্দমবাবুর জন্য অপেক্ষা করতাম। আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। আমরা একে অপরের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলাম। কিন্তু এই গোপন ভালোবাসার মধ্যে একটা ভয় সবসময় কাজ করত। ধরা পড়ে যাওয়ার ভয়, সমাজের চোখে মুখ দেখানোর ভয়। একদিন হঠাৎ করেই রণজিৎ বাড়ি ফিরে এলো। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। অরিন্দমবাবু তখনও আমার ঘরে। আমি দ্রুত ওর দিকে তাকিয়ে বললাম, অরিন্দমদা, আপনি এক্ষুনি যান, রণজিৎ এসে গেছে। অরিন্দমবাবু আমার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি আমার নীরব প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন। ওর চোখে ছিল এক অদ্ভুত আলো। উনি আমার গালে আলতো করে হাত রাখলেন। আবার দেখা হবে অনন্যা। তারপর উনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বাথরুমের দিকে ছুটলাম। গিয়ে দেখি রণজিৎ দরজার সামনে দাঁড়িয়ে। আমার সারা শরীর কাঁপছিল। আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম। কি ব্যাপার অনন্যা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? রণজিৎ জিজ্ঞেস করল। আমি হেসে বললাম, কিছু না, একটু ক্লান্ত লাগছে। সেই রাতটা ছিল এক অন্যরকম রাত। অরিন্দমবাবুর স্মৃতি আমার মনে তখনও দুলছিল। আর রণজিৎ, সে কিছুই জানত না। এই গোপন সম্পর্কের ভার আমাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছিল। কয়েকদিন পর রনি স্কুলের একটা প্রজেক্ট নিয়ে এসেছিল। প্রজেক্টটা ছিল আমার বাবার বন্ধু নিয়ে। সেখানে রনি লিখেছিল অরিন্দমবাবুর কথা। অরিন্দমবাবু নাকি ওর বাবার চেয়েও বেশি করে ওর খেয়াল রাখেন। এই কথাগুলো পড়ে আমার বুকটা দুভাগ হয়ে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিন অরিন্দমবাবু আমাকে ফোন করলেন। ওর গলার স্বরে কেমন যেন একটা জরুরি ভাব। অনন্যা, আজ একবার দেখা করতে হবে, খুব জরুরি। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু ওর ডাক উপেক্ষা করতে পারলাম না। দেখা করলাম। দেখা করতেই অরিন্দমবাবু আমার হাত ধরলেন। ওর মুখে কোনো হাসি ছিল না। অনন্যা, আমি আর পারছি না। এই লুকোচুরি খেলা আর ভালো লাগছে না। আমি রণজিৎকে সব বলে দিতে চাই। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছেন এসব অরিন্দমদা? আপনি কি পাগল হয়ে গেছেন? আমাদের পরিবারের কি হবে? রনির কি হবে? কিন্তু এভাবে আর কতদিন? আমিও কষ্ট পাচ্ছি, তুমিও কষ্ট পাচ্ছ। ধরা পড়ার চেয়ে সত্যিটা বলাই ভালো। আমার মনে হচ্ছিল আমি যেন মাটিতে মিশে যাচ্ছি। অরিন্দমবাবুর এই সিদ্ধান্ত আমার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারে। কিন্তু ওর চোখে মুখেও আমি এক গভীর বিষণ্ণতা দেখতে পাচ্ছিলাম। দয়া করে এমনটা করবেন না অরিন্দমদা, আমি প্রায় কেঁদে ফেললাম। আমাদের একটু সময় দিন, ভাবার জন্য, সব কিছু ঠিক করার জন্য। অরিন্দমবাবু আমার দিকে তাকিয়ে রইলেন। ওর চোখগুলোই তখন এক গভীর শূন্যতা। আমি আর পারছি না অনন্যা, আমার আর সহ্য হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি আর অরিন্দমবাবু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। কে হতে পারে এই অসময়ে? আমার মনে হলো পৃথিবীর সব ভয় যেন আমাকে গ্রাস করছে।
যদি এটা রণজিৎ হয়, যদি সব শেষ হয়ে যায়। আমি আর অরিন্দমবাবু চোখাচোখি হলো। সেই চোখে ছিল এক অসহনীয় যন্ত্রণা আর অদম্য ভালোবাসা, কিন্তু তার সাথে মিশেছিল এক গাঢ় ভয়। সেই মুহূর্তে দরজার কড়া নাড়ার শব্দ আবার হলো, আরও জোরে। আমি কার দিকে তাকাবো, অরিন্দমবাবুর দিকে নাকি দরজার দিকে? আমার জীবনের এই সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আমি। গল্প এখানেই শেষ নয়। আপনারা কি চান এই গল্পের পরবর্তী পর্বে কি হবে? জানতে হলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাই আমার প্রেরণা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও এমন গল্প নিয়ে আসব। ধন্যবাদ।